জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন কারা, তাদের তথ্য জানালো আইএসপিআর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা, কাদের, শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে হত্যা মামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব রিমান্ডে উল্টো প্রশ্ন ছড়ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব শেখ হাসিনার নির্দেশে সব করেছেন স্বীকার আনিসুল হকের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব আবু সাইদ হত্যা, সাবেক আইজিপি সহ 17 জনের বিরুদ্ধে মামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনার পতনের পর প্রাণ রক্ষাতে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্য সহ 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে আইএসপিআর। রোববার 18 আগস্ট এক বার্তায় এই তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, প্রাণ রক্ষাতে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্য সহ 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন। বর্তমানে 7 জন সেনানিবাসে রয়েছেন। এর আগে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহের নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ করা হয়। সে সময় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেনাবাহিনীর কাছে তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়। ফলে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে সেনা সদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে হত্যার দায়ে মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এবার নারায়ণগঞ্জে আবুল হাসান 20 নামে এক তরুণকে হত্যার অভিযোগে শনিবার আরও একটি মামলা হয়েছে শেখ হাসিনা সহ 48 জনের বিরুদ্ধে। মামলা করেছেন নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ভাই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, তার ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম সহ ইজাহার নামীয় 48 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 1.5 থেকে 2 শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সাত্তার মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তিনি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার জাকির হোসেনের ছেলে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, 5 আগস্ট বেলা 1:30টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় মামলার বাদীর বড় ভাই আবুল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অপরাপর আসামের নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে হত্যা করেন। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ঘোষণার কয়েক ঘন্টা আগে শহরের মিশনপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন আবুল হাসান। সে সময় চাষাড়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদের সংঘর্ষ চলছিল। ওই সময় গুলিবিদ্ধ হন আবুল হাসান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তিনি মারা যান। রিমান্ডে থাকা সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন? যারা সরাসরি কিলিংয়ে অংশ নিয়েছেন তাদের ধরেন।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেলের চাকরিচ্যুত জিয়াউল আহসান। তারা তিনজনেই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। এ বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে জানা যায়, গত 16 আগস্ট নিউ মার্কেট এলাকায় পাপোশ বিক্রেতা শাহজাহান আলীকে হত্যা মামলায় এই তিনজন আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নৈপথ্যে কার ভূমিকা কী ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরুতেই তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর উপর দোষ চাপালেও এখন দোষ চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তারা বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পিছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি গ্রেপ্তার ব্যক্তিরা। সূত্র জানায়, সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি টিমে আছে নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলায় তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা। তারা মূলত থানা পুলিশের সদস্য। অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবি কর্মকর্তা। এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সমন্বয়ে। জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তারা মামলার এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয় জিজ্ঞাসাবাদ করছেন না। আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকছেন না, তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা উন্নত বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনও যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। প্রভাবশালী আসামি হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা আনিসুল হক বেশিরভাগ সময় হাসছেন। বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন? যারা সরাসরি কিলিংয়ে অংশ নিয়েছেন তাদের ধরেন। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় প্রায় 1 মাস পর আদালতে মামলা আবেদন করেছেন তার বড় ভাই রমজান আলী। রোববার 18 আগস্ট বেলা 11:30টার দিকে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে এই আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার আবেদনে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, থানা ওসি রবিউল ইসলাম, পুলিশের এসআই সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায়। এছাড়া আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি প্রমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে। এছাড়া অজ্ঞাত 150 জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী রমজান আলী কালবেলাকে বলেন, নানা কারণে মামলা করতে দেরি হয়েছে, আমরা সুষ্ঠু বিচার চাই। আইনজীবী রায়হানুজ্জামান বলেন, আমরা 17 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করলে আদালত শুনানি শেষে তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এ ঘটনায়
17 জুলাই বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ বাদী হয়ে একটি মামলা করেন। সে মামলার আসামি করা হয়েছিল আন্দোলনকারীদের।